জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে নিউ ইয়র্কে জয়শঙ্করের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় তাদের বৈঠক শুরু হয়। এবারে জানাবো, স্ত্রীকে গলা টিপে হত্যার স্বামী পলাতক। মোংলায় ভাড়া বাসা থেকে আনিকা নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে স্বামী তুফান শেখ। সোমবার সকাল 9টার দিকে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় একটি ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। জানাবো, মাসা বাণীকাটের গাড়িবহরে হামলায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম গ্রেপ্তার। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাসা বাণীকাটের গাড়িবহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত 11:30টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। জানিয়ে দেব, শেখ হাসিনার স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা আমাদের দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন। আমরা কখনই তাকে প্রধানমন্ত্রী বলতাম না। মোদি যখন শপথ গ্রহণ করেনি তখন তার সঙ্গে শেখ হাসিনা অন্ধকারের মধ্যে 10টা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। তার একটা চুক্তিও বাংলাদেশের স্বার্থের জন্য করেনি। এদিকে বিদেশি চক্রান্তে গার্মেন্টসে অস্থিরতা। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প এখন সংকটে। কথায় কথায় কারখানায় বিক্ষোভ, ধর্মঘট, আন্দোলন আর দাবি দেওয়ার কবলে পড়ে ক্রয়াদেশ এবং উৎপাদন ঝুঁকিতে। নানা ছোটয় কর্মীরা অপরিচালিত ইস্যু সামনে এনে কারখানা বন্ধ করে দেওয়ার ফলে খারাপ বার্তা যাচ্ছে বহির্বিশ্বে। বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান এই খাত নিয়ে এখন প্রশ্ন উঠেছে ষড়যন্ত্রের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর মারাত্মক বোমা হামলার জবাব হিসেবে ইতিমধ্যেই তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে 3টি সামরিক ঘাঁটিও রয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। নিউ ইয়র্কে জয়শঙ্করের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় তাদের এই বৈঠক শুরু হয়। জানা গেছে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু, সীমান্ত হত্যা, পানি ব্যবস্থাপনা, ইলিশ রপ্তানি, বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা না দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য মিথ্যার মিশ্রণে নানা তর্ক বিতর্ক চলছে। এ নিয়ে ঢাকা দিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই আলোচনা হবে বলে জানা গেছে। এই রিপোর্ট হাতে আসা পর্যন্ত বৈঠক চলমান ছিল। এর আগে ঢাকায় গত শনিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটুখানি টানাপোড়েন চলছে। এটা কিন্তু স্বীকার করতে হবে। সমস্যার সমাধান করতে হলে অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করব সেই টানাপোড়েন যেন পেছনে ফেলতে পারি এবং একটি কাজের সম্পর্ক তৈরি হয়। স্ত্রীকে গলা টিপে হত্যার স্বামী পলাতক। মোংলায় ভাড়া বাসা থেকে আনিকা নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে স্বামী তুফান শেখ। সোমবার সকাল 9টার দিকে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় একটি ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আনিকা খুলনা দৌলতপুরের দারোগা পুকুর পাড়ের পাবলা এলাকার আনিসুর রহমানের মেয়ে এবং একই এলাকার কামাল শেখের ছেলে তুফান শেখের স্ত্রী। নিহত আনিকার মা বলেন, পরিচয় গোপন রেখে 5 বছর আগে সম্পর্ক করে ঢাকায় নিয়ে বিবাহ করে তুফান। জামাই তুফান তখন কোনো কাজ করত না। তা নিয়ে সংসারের মধ্যে ঝগড়া হতো। কয়েকদিন আগেও আমার মেয়েকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তুফান। তার সংসারে 5 বছরের তাসনিমা নামের একটি কন্যা সন্তান রয়েছে। জামাই আমাকে প্রায় বলতো, রাগ হয়ে গেলে কোনো সময় যেন আমার মেয়েকে মেরে ফেলবে। আমার মেয়েকে গলা টিপে জামাই মেরে ফেলেছে। আমি হত্যাকাণ্ডের বিচার চাই। এ বিষয়ে মোংলা থানার ওসি কেএম আজিজুর রহমান বলেন, পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় ভাড়া বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের পর জানা যাবে হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। তাকে ধরার জন্য পুলিশের অভিযান চলমান আছে।
মাসা বার্নিকাটের গাড়িবহরে হামলা, চার্জশিটভুক্ত আসামি সিয়াম গ্রেপ্তার। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাসা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত 11:30টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তিনি জানান, সোমবার রাত 11:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির ডিবি তেজগাঁও টিম 2018 সালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাসা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় চার্জশিটভুক্ত আসামি মোহাম্মদ সিয়াম হাসানকে গ্রেপ্তার করেছে। মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিয়াম হাসান সদ্য ছাত্র জনতা অভ্যুত্থানকালীন হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। মাসা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় 2018 সালের 10 আগস্ট রাতে বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। 2021 সালের 18 জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোহাম্মদ আব্দুর রৌফ আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার চার্জশিটকে 19 জনকে সাক্ষী করা হয়। 2022 সালের 1 মার্চ 9 আসামির বিরুদ্ধে পেনাল কোডের 1860 এবং 143/323/427 এবং 506 ধারার আদালতে অভিযোগ গঠন করে। শেখ হাসিনা স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা আমাদের দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন। আমরা কখনই তাকে প্রধানমন্ত্রী বলতাম না। মোদি যখন শপথ গ্রহণ করে নাই, তখন তার সঙ্গে শেখ হাসিনা অন্ধকারের মধ্যে 10টা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। তার একটা চুক্তিও বাংলাদেশের স্বার্থের জন্য করেনি। সোমবার বিকেলে মাদারীপুর রাজৌর উপজেলার টেকেরহাট বন্দরে বাসস্ট্যান্ড ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, যে দেশের মধ্যে 92% মুসলমান বসবাস করে, কিন্তু সেই দেশের মধ্যে মুসলমান আলেম ওলামাদের স্বাধীনভাবে কতটুকু বলার সুযোগ পাননি। ইসলামী আন্দোলন বাংলাদেশের এমন এক নীতি আদর্শ লালন করে, যে নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। এই বাংলাদেশে 53 বছর বয়সে বহু উত্থান পতন হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই নিজেদের স্বার্থের জন্য ইসলামকে নিচে রেখে দেশকে এক পর্যায়ে ধ্বংস করবার জন্য কারো সঙ্গে আঁতাত করেনি। তিনি বলেন, 5ই আগস্ট দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, তখন একটা শ্রেণীর মায়াকান্না এখনও বন্ধ হয়নি। এ সময় একটি স্বার্থন্বেষী মহল চাঁদাবাজি এবং টেন্ডারবাজি শুরু করেছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর মারাত্মক বোমা হামলার জবাব হিসেবে ইতিমধ্যে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে 3টি সামরিক ঘাঁটিও রয়েছে। সোমবার সন্ধ্যায় 3টি পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ ইসরায়েলের দখলকৃত অঞ্চলে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর উপর ভারী ক্ষেপণাস্ত্র হামলা ঘোষণা দিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন এবং লেবানন ও তার জনগণকে রক্ষার উদ্দেশ্যে হিজবুল্লাহ দখলকৃত অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হিজবুল্লাহর প্রথম বিবৃতিতে বলা হয়, 23শে সেপ্টেম্বর রামাত ডেভিড ঘাঁটি এবং বিমানবন্দরে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। দ্বিতীয় বিবৃতিতে জানানো হয়েছে, একই দিনে উত্তর ইসরায়েলের হাইফার জফলুন এলাকার রাফায়েল সামরিক শিল্প কমপ্লেক্সেও হিজবুল্লাহর কয়েক ডজন ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে। তৃতীয় বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীটির যোদ্ধারা আরও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আইন জমিয়ত ঘাঁটিতে আক্রমণ করেছে। হিজবুল্লাহ এই হামলাগুলোকে ফিলিস্তিনিদের প্রতিরোধ এবং লেবাননের প্রতিরক্ষার অংশ হিসেবে অভিহিত করেছে। এর আগে সোমবার সকালে দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 1300 মানুষ নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এ হামলায় 275 জন নিহত এবং 1024 জন আহত হয়েছেন। ইসরায়েলের হামলাগুলো লেবাননের দক্ষিণের গ্রাম এবং শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এতে আরও প্রাণহানির আশঙ্কা করা হয়েছে।